আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনকাম ট্যাক্সের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টিন সার্টিফিকেটের ডেমো কপি। এখন আমাদের অনেকের মনে বেশ কিছু প্রশ্ন আছে যে আমার যদি টিন থাকে, আমি যদি টিন সার্টিফিকেট করে থাকি বা আমার ওয়াইফের নামে যদি আমি টিন সার্টিফিকেট করে থাকি, আমার ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে কিনা বা আমার রিটার্ন সাবমিট করা লাগবে কিনা, এই জাতীয় আরও বেশ কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে। আমরা এই জাতীয় বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। এর মধ্যে মূলত চারটি বিষয় আমরা আজকে হাইলাইটস করব। এটা হচ্ছে টিন থাকলেই কি আয়কর রিটার্ন জমা দিতে হবে, 2 নম্বর কাদেরকে বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে, 3 নম্বরে কার জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, 4 নম্বর সময় মতো আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানার বিধান কি। আমরা মূলত আজকে চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এই চারটি বিষয়ে আমাদের সকলেরই প্রশ্ন থেকে যায়। আমরা এই প্রশ্নের উত্তরগুলো জনে জনে খুঁজি যে আমার রিটার্ন টিন আছে, আমি রিটার্ন জমা দিব কিনা, বা আমার করযোগ্য আয় নেই কিন্তু আমি রিটার্ন জমা দিব কিনা। এই বিস্তারিত বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, আয়কর পেশাজীবী, মেম্বার ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, ঢাকা। তা আমরা শুরু করি প্রথমে যে আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো মূলত আয়কর নির্দেশিকা 2020-2021 এখান থেকে নেওয়া, অর্থাৎ অর্থ আইনের ভিত্তিতে যে আয়কর নির্দেশিকাটা জাতীয় রাজস্ব বোর্ড তৈরি করে, এই রাজস্ব বোর্ডের নির্দেশিত আলোচনাগুলো আমরা আজকে করব। মূলত প্রথমে আসি আমরা আয়কর রিটার্ন কাকে বলে। আয়কর রিটার্নটা কি জিনিস? আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে আয়কর রিটার্ন ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট ফর্ম যেটা আয়কর কর্তৃপক্ষ অর্থাৎ রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত, সেই রাজস্ব বোর্ডের ওই নির্ধারিত ফর্মে যখন আমি পূরণ করে একজন ব্যক্তির আয়, ব্যয় এবং সম্পদের বিস্তারিত বিবরণ লিখে জমা দিবে, তখন সেই ফর্মটি হচ্ছে আয়কর রিটার্ন। তারপর আমরা আসি আয়কর রিটার্ন কারা দাখিল করবেন। কারা আয়কর রিটার্ন দাখিল করবেন তা 2 ভাগে চিহ্নিত করা যায়। এক কথায় যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। এখন করযোগ্য আয় বলতে কি? করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হয়, এর মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বরে কোনো ব্যক্তি করদাতার অর্থাৎ ইন্ডিভিজুয়াল আয় যদি বছরে অর্থাৎ 2019-20 অর্থ বছরের মধ্যে অর্থাৎ 20-21 কর বছরের মধ্যে 3 লক্ষ টাকার বেশি হয়। এটা একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো হচ্ছে 2 নম্বরে মহিলা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকা বেশি হয়, অর্থাৎ মহিলা হলে সে 3 লক্ষ টাকাটা তার জন্য 3.5 লক্ষ টাকা, আর পুরুষের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা হতে হলে তার বয়স 65 বছর ক্রস করতে হবে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে 4,75,000 টাকার বেশি হয়, অর্থাৎ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যার ইনকাম তার ক্ষেত্রে 3 লক্ষ টাকাও না, 3.5 লক্ষ টাকাও না, তার ক্ষেত্রে 4,75,000 টাকা। এর মধ্যে আরেকটি বিষয় আছে, যেটি হলো আরেকটি বিষয়ের মধ্যে হচ্ছে যদি কারো প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে প্রতি প্রতিবন্ধী সন্তানের জন্য এর সাথে 25,000 টাকা করে যোগ হবে। যদি পিতা মাতা একজন করদাতা হন তাহলে উনি এই সুবিধাটা পাবেন, আর যদি পিতা মাতা 2 জন করদাতা হন তা 2 জনের মধ্যে যে কোনো একজন এই সুবিধাটা নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি, এটা গেল করযোগ্য আয়ের বিষয়। দ্বিতীয় হচ্ছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, অর্থাৎ আমার আয় 3 লক্ষ টাকা নেই বা আমার আয় 3.5 লক্ষ টাকা নেই বা আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার আয় 4,75,000 টাকা নেই, তারপরও যাদেরকে এই শর্তের মধ্যে যারা পড়েন না কিন্তু রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক,
কারা তারা? এর মধ্যে নাম্বার 1, যিনি 12 ডিজিটের TIN গ্রহণ করেছেন, অর্থাৎ আমরা যেটাকে অনেকে টিন নামে চিনি। অর্থাৎ প্রথমে আমি যে ছবিটা দেখিয়েছিলাম টিন সার্টিফিকেট, এই টিনটা যিনি বা যাহারা নিয়েছেন তাদেরকে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তার আয় থাকুক বা না থাকুক, তার করযোগ্য আয় থাকুক বা করযোগ্য আয় না থাকুক, মানে যে অবস্থায় তিনি থাকেন না কেন, তিনি যেহেতু টিন সার্টিফিকেট করেছেন তাকে রিটার্ন দাখিল করতে হবে। 3টি ব্যতিক্রম ব্যতীত, ব্যতিক্রমটি মানে কাদেরকে টিন থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করতে হবে না সেটা আমরা পরে আলোচনায় আসছি। 2 নম্বরে, করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করবে। করমুক্ত সীমা হচ্ছে 3,50,000 টাকা, 4,75,000 টাকা। এই করমুক্ত সীমাটা অতিক্রম করলেই তাকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আয় বছরের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে। আমার এই বছর আমার আয়টা করযোগ্য নেই, কিন্তু বিগত 3 বছরের মধ্যে যদি আমার আয়টা করযোগ্য সীমা অতিক্রম করেছিল কিন্তু আমি কর পরিশোধ করি নেই, তাহলেও আমাকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 4 নম্বরে, করদাতা যদি কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি হন, অর্থাৎ শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি হইলে তাকেও রিটার্ন দাখিল করা লাগবে। করদাতা যদি কোনো ফার্মের অংশীদার হন, কোনো ফার্মের অংশীদার হলে তাকেও রিটার্ন দাখিল তার জন্য বাধ্যতামূলক। করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হন, অর্থাৎ এই জাতীয় যে কথাগুলো বলা আছে এখানের কোনো এমপ্লয়ি হইলে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতা যদি কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে যে নামেই অভিহিত হোক না কেন বেতনভোগী কর্মী হন, অর্থাৎ নির্বাহী বা উচ্চপদস্থ পদে যদি কোন নিযুক্ত থাকেন তাহলে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতার আয় কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। করদাতার আয়টা যদি হ্রাসকৃত হারে বা কর অব্যাহতি প্রাপ্ত কোনো আয় তার থাকে তখনও তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এরপর আমরা আসি, করদাতার যদি মোটর গাড়ির মালিক হন, মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাসকেও বুঝাবে। আমরা শুধু প্রাইভেট কার বললেই আমরা মোটর গাড়ি বলতে অনেক সময় প্রাইভেট কার বুঝি, কিন্তু না, কারো যদি জিপ থাকে বা মাইক্রোবাস থাকে নিজস্ব মালিকানায় তারও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করে থাকে, অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে আমি ছোট ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছি, আমার কি রিটার্ন জমা দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই আপনার রিটার্ন জমা দেওয়া লাগবে। আপনার ব্যবসাটা ছোট হতে পারে, রিটার্ন জমা দেওয়া মানেই ইনকাম ট্যাক্স দেয়া না। রিটার্ন জমা দেওয়া মানে আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনাকে অবশ্যই রিটার্ন জমা দেওয়া লাগবে, রিটার্ন সাবমিট করা লাগবে। আর ট্রেড লাইসেন্সের নবায়নের মধ্যে 3,000 টাকা তো উৎস কর কেটেই নেওয়া হয়, তাহলে কেন আমরা রিটার্ন জমা দিচ্ছি না? আমার ট্রেড লাইসেন্সের মধ্যে 3,000 টাকা চলে যাচ্ছে, যারা আমরা গ্রাম পর্যায়ে থাকি আমার পুরো ট্যাক্সটাই চলে যাচ্ছে, তা আমরা রিটার্নটা সাবমিট করে আমার আয় ব্যয়ের তথ্যগুলো উপস্থাপন করলে আমার সবগুলো হোয়াইট মানি হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আমি যা আয় করতেছি এগুলো সব ব্ল্যাক মানি হিসেবে আমার কাছে থাকছে। সরকারের চোখে আমি যদি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করা সত্ত্বেও যদি আমি রিটার্ন সাবমিট না করি তখন আমি যা আয় করতেছি সব সরকারের চোখে ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। 11 নম্বরে, করদাতার যদি মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ থাকে, অর্থাৎ এই জাতীয় কোনো ক্লাবের সদস্যপদ থাকলে তাকেও রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হন, অর্থাৎ করদাতা যদি চিকিৎসক হন, অর্থাৎ ডক্টর হয়েছেন, তিনি ডক্টরি পাশ করে নিবন্ধিত ডক্টর হওয়া মাত্রই তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তারপর তিনি যদি ডেন্টিস্ট হন, দন্ত চিকিৎসক, তাকেও রিটার্ন দাখিল করতে হবে। তিনি যদি আইনজীবী হন, অর্থাৎ কোনো বার কাউন্সিলের মেম্বারশিপ নিয়েছেন, তখন তার রিটার্ন দাখিল করতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কমপ্লিট করে সার্টিফিকেট পেয়েছেন, তাকেও রিটার্ন দাখিল করতে হবে। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে সার্টিফিকেট পেয়েছেন, তাকেও রিটার্ন দাখিল করতে হবে। ইঞ্জিনিয়ার হিসেবে সার্টিফিকেট পেয়েছেন, তারও রিটার্ন দাখিল করতে হবে।
স্থপতি হিসেবে সার্টিফিকেট পেয়েছেন তারও রিটার্ন দাখিল করতে হবে, সার্ভেয়ার হিসেবে সার্টিফিকেট পেয়েছেন তারও রিটার্ন দাখিল করতে হবে, বা এই জাতীয় যে কোনো পেশাজীবী সংস্থার নিবন্ধিত সদস্য যদি তিনি নিবন্ধিত হন তাহলে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। রিটার্ন দাখিল মানেই ট্যাক্স জমা দেয়া না, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। আমার আয় হলে, আমার করযোগ্য আয় সীমা অতিক্রম করলে আমার ট্যাক্স দেওয়া লাগবে, কিন্তু আমার রিটার্ন দাখিল কিন্তু বাধ্যতামূলক। 13 নম্বরে, করদাতা যদি আয়কর পেশাজীবী অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধিত হন, অর্থাৎ আমরা যেটাকে ইনকাম ট্যাক্সের উকিল হিসেবে জানি, কেউ যদি রাজস্ব বোর্ডের নিবন্ধিত আইটিপি হয়ে থাকেন তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এখন দেখা যায় যে ইদানিং রিসেন্টলি 2017 সালে অনেকে আইটিপি হিসেবে সনদ নিয়েছেন, এর মধ্যে সবাই কি রিটার্ন দাখিল করছেন? কিন্তু সবাই যদি না করে থাকেন তাদেরও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতা যদি কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হন তাহলে তাকেও রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হন, শুধু সংসদ সদস্য হওয়া লাগবে সেটা না, আমার চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে সেটা না, যদি এই জন্য আমি প্রার্থী হই তখনও আমাকে রিটার্ন দাখিল করা লাগবে। আর রিটার্ন দাখিল এমন না যে আমি এই বছর প্রার্থী হয়েছি, আমি রিটার্ন দাখিল করলাম, পরের বার আমি প্রার্থী হই নেই, বা পরের বছর কোনো ইলেকশন ছিল না আমি রিটার্ন দাখিল করলাম না, তা না। আমি যখন একবার প্রার্থী হব আমার এরপর থেকে কন্টিনিউয়াসলি আমার রিটার্ন দাখিল করে যেতে হবে। করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন, অর্থাৎ এই জাতীয় প্রতিষ্ঠানের কোনো টেন্ডারে যদি কেউ অংশগ্রহণ করে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতা যদি কোনো কোম্পানির বা কোনো গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকেন, অর্থাৎ কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনা পর্ষদের মেম্বার হলে তাকেও রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেন তারও রিটার্ন দাখিল করা লাগবে। এবং করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন, লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে তারও রিটার্ন জমা দেয়া লাগবে। এটা হচ্ছে করযোগ্য আয়ের ভিত্তিতে না, এই জাতীয় ব্যক্তিবর্গ যাদের আলোচনা করা হয়েছে এদের সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এখন বিষয় হচ্ছে কার কার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, অর্থাৎ কারা কারা রিটার্ন দাখিল করবেন না, মানে টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও কার কার রিটার্ন জমা দেওয়া লাগবে না। এই 3 ধরনের ব্যক্তি যাদের বিষয়ে 2020-21 অর্থ বছরের পরিপত্রের মধ্যে উল্লেখ আছে যে এই 3 ধরনের ব্যক্তি রিটার্ন দাখিল করা লাগবে না। 1 নম্বরে, বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে, অর্থাৎ তার বাংলাদেশ থেকে নিয়মিত তার কোনো আয় হচ্ছে না, সে বিদেশেই থাকেন, বিদেশ থেকে বাংলাদেশের টাকা পাঠান কিন্তু বাংলাদেশে তার ফিক্সড কোনো ইনকাম নেই, এই জাতীয় অনিবাসী তাদের যদি টিন সার্টিফিকেটও থাকে তাহলে তার রিটার্ন দাখিলটা বাধ্যতামূলক নয়। 2, জমি বিক্রয়ের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। আমি জমি বিক্রি করলেই সেই টাকাটা দিয়ে আমার রিটার্ন দাখিল করা জরুরি না। আমি যদি শুধু জমি বিক্রয়ের জন্য টিন গ্রহণ করে থাকি তাহলে আর যদি আমার করযোগ্য আয় না থাকে তাহলে আমার রিটার্ন দাখিল বাধ্যতামূলক না। কিন্তু আমি জমি বিক্রয়ের জন্য টিন গ্রহণ করেছি এবং আমার এর বাইরে অন্য কোনো বিষয় আছে, যেমন আমার সঞ্চয়পত্রের ইনকাম থাকতে পারে বা আমার বেতনের ইনকাম থাকতে পারে, তাহলে আমার যদি করযোগ্য আয় থাকে তখন আমার রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এরপর আমরা আসি, ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। আমাদের দেখা যায় যে বর্তমানে 15-20 হাজার টাকা স্যালারি হলেই আমাকে বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকে, কিন্তু 15-20 হাজার টাকা স্যালারি হলেই আমার আয়টা করযোগ্য আয় হয় না। যদি আমার আয়টা করযোগ্য আয় না হয়, আমি যদি শুধু ক্রেডিট কার্ড গ্রহণের জন্য টিন নিয়ে থাকি তখন আমাকে রিটার্ন সাবমিট করতে হবে না, এছাড়া আমাকে রিটার্ন সাবমিট করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এর বাইরে যারা আছেন যারা টিন নিয়েছেন, যেমন আমার সঞ্চয়পত্র আছে, আমি সঞ্চয়পত্রের জন্য টিন নিয়েছি, আমার কি রিটার্ন জমা দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই আপনার রিটার্ন জমা দেওয়া লাগবে, কারণ আপনি এই 3 শ্রেণীর মধ্যে পড়ছেন না।
আপনি যেহেতু এই 3 শ্রেণীর মধ্যে পড়ছেন না, অতএব আপনাকে রিটার্ন সাবমিট করা লাগবে এই 3 শ্রেণীর মধ্যে। এখন দেখা গেছে যে আমার ব্যাংকে এফডিআর আছে, এফডিআর এর আমি যদি টাকা রাখি, আমার যে ইন্টারেস্ট হয়, ইন্টারেস্টের উপর 3 না থাকলে 15% হারে ট্যাক্স কাটে, আর 3 থাকলে 10% হারে ট্যাক্স কাটে। এখন আমি ওই 15% থেকে 10% কাটানোর জন্য আমি টিন করেছি, কিন্তু আমার অন্য কোনো ইনকাম নেই। আর আমার কি রিটার্ন জমা দেওয়া লাগবে? অবশ্যই আপনার রিটার্ন জমা দেওয়া লাগবে, কারণ এফডিআর এর উপরে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, এটা আপনার একটা ইনকাম। আর আপনি টিন করেছেন, আর আপনার টিনটা এই 3 ক্যাটাগরির মধ্যে পড়ছে না। যেহেতু এই 3 ক্যাটাগরির মধ্যে পড়ছে না, আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করা লাগবে। এছাড়া আবার অনেকে বলে থাকতে পারেন যে আমার চাকরি বাকরি নেই, আমি ছাত্র মানুষ, আমি টিন করেছিলাম একটা সঞ্চয়পত্র কেনার জন্য, বা আমি টিন করেছিলাম অন্য কোনো একটা চাকরিতে জয়েন করার জন্য, বা আমি টিন করেছিলাম কোথাও কোনো কিছু অ্যাপ্লিকেশন করার জন্য। যেমন দেখা যায় যে আগে রাজুকের প্লটের জন্য আমরা আগে অনেকে দরখাস্ত করতাম, রাজুকের প্লটের জন্য দরখাস্ত করলে তখন টিন করা লাগতো। এরকম অনেক এখনও হয়তো খুঁজতে পাওয়া যাবে, রাজুকের প্লটের জন্য টিন করেছিলেন বাট এখন পর্যন্ত রিটার্ন জমা দিচ্ছেন না। অর্থাৎ এই 3 কারণ ছাড়া যে কোনো কারণেই আপনি টিন করে থাকেন না কেন, টিন করা মানেই আপনি কর জালের মধ্যে চলে আসছেন, কর নেটের মধ্যে চলে আসছেন, আপনাকে রিটার্ন সাবমিট করা লাগবে। এখন সরকার যদি চায় আপনার উপর জরিমানা ধরবে, এই ধরনের বিবিধ জরিমানার বিধান আমাদের দেশের আমাদের আইনের মধ্যে আছে। সেই বিধানগুলো আমরা শেষে আলোচনা করছি। এরপর আমরা আসি যে আমি যে রিটার্নটা জমা দিব, এই রিটার্ন ফর্মটা কোথায় পাবো? আমি গ্রামে থাকি, আমি বাড়িতে থাকি, আমার বাসা থেকে ইনকাম ট্যাক্স অফিস অনেক দূরে, আমার পক্ষে ইনকাম ট্যাক্স অফিসে এসে ফর্ম সংগ্রহ করা সম্ভব নয়। তাহলে আমি কোথায় ফর্ম পাবো? প্রথম কথা হচ্ছে, সকল আয়কর অফিসে আয়কর রিটার্ন ফর্ম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারেন। অর্থাৎ রিটার্ন ফর্ম সংগ্রহ করার জন্য কোনো সময় ম্যান্ডেটরি না, যে আমি জুলাই মাসের পরে নভেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারবো, তার আগে পরে পারবো না, এটা ম্যান্ডেটরি না। আমি সারা বছর ধরেই আয়কর অফিসের আশেপাশ দিয়ে যখনই যাই আমি একটা ফর্ম নিয়ে নিতে পারি, যেটা আমার লাগবে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকেও রিটার্ন ফর্ম ডাউনলোড করা যাবে। আর রিটার্নের ফটোকপিও গ্রহণযোগ্য। অর্থাৎ আপনার এলাকায় যদি কারো কাছে একটি রিটার্নের কপি থাকে, সেই কপি থেকে আপনারা ফটোকপি করে নিতে পারেন। আর কারো কাছে যদি একটি কপি বেশি থাকে, তাহলে আপনি মহল্লার কোনো একটা ফটোকপির দোকানদারকে দিয়ে দেন, দিয়ে বলেন যে ভাই এটা সবাইকে ফটোকপি করে দাও, তোমার ফটোকপির পয়সা তুমি নিয়ে নিও। তাহলে এতে আপনি অনেককে সহযোগিতা করতে পারলেন। কারণ ঢাকা শহরে অনেকের কাছে ফর্ম অ্যাভেলেবেল, কিন্তু সারা বাংলাদেশে সকলের কাছে ফর্মটা অ্যাভেলেবেল নাও হতে পারে। আর আপনি যদি কম্পিউটার থেকে ফর্মটি ডাউনলোড করে আপনি নিজে আবার টাইপ করে সেটা জমা দেন, তাতেও কোনো সমস্যা নেই। আমরা অনেকে এক্সেলে ফর্মটা তৈরি করে জমা দিতে চেষ্টা করি, সেটা হিসাব কিতাবের জন্য অনেক কিছুর জন্য সহজ হয়ে যায়। আমরা রিটার্নটা কখন দাখিল করব, কত তারিখের মধ্যে আমি রিটার্ন জমা দিব? ব্যক্তি করদাতাকে ট্যাক্স ডে অর্থাৎ কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। 2020-21 কর বছরের জন্য 30 নভেম্বর 2020 তারিখ হচ্ছে কর দিবস। অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাকে রিটার্নটা জমা দেওয়া লাগবে। অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ একজন ব্যক্তি করদাতা 1 জুলাই 2020 থেকে 30 নভেম্বর 2020 তারিখের মধ্যে 2020-21 কর বছরের জন্য রিটার্ন দাখিল করবেন। বর্তমানে আমাদের দেশে এই 30 নভেম্বরটা বেশ কয়েক বছর যাবৎ প্রচলিত আছে কর দিবস হিসেবে। এই দিন বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর দিবস পালন করে থাকেন। এরপর আমরা আসি, নির্ধারিত সময়ের মধ্যে যদি আমি রিটার্ন দাখিল করতে না পারি তখন আমার কি হবে? প্রথম কথা হচ্ছে, আমার যদি রিটার্ন দাখিল করার ইচ্ছা থাকে, আমি নির্ধারিত তারিখের মধ্যে আমি উপযুক্ত কারণ উল্লেখ করে উপকর কমিশনারের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে পারি। আবেদনটা আমরা 1 মাসের জন্য করতে পারি, 2 মাসের জন্য করতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের সাধারণত চাইলে 2 মাস পর্যন্ত আমাদের আবেদনটা মঞ্জুর করতে পারেন উপকর কমিশনার। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে 30 নভেম্বরে একদিকে রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, সেই দিন খুব ভিড় থাকে কর অফিসগুলোতে, মানুষ রিটার্ন জমা দেয়। আবার আরেক শ্রেণীর মানুষ সেই দিন ভিড় করেন, তারা হচ্ছেন সময় বাড়ানোর জন্য।
তারা চান যে আরও 2 মাস সময় বাড়ুক, তারপর আমি এর মধ্যে কাগজপত্র গুছিয়ে, বা অনেক নতুন করদাতা আছেন যারা বুঝতে পারেন না যে আমার এখন পর্যন্ত কাগজপত্র গোছানো হয়নি, তারা 30শে নভেম্বরে গিয়ে এই ফর্মটি আমরা এই ওয়েবসাইটে www.nbr.gov.bd এই ওয়েবসাইট থেকে এই সময় বাড়ানোর যে ফর্মটা, সেই ফর্মটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। এইটা যদি আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে ফর্মও জমা দিলাম না, মানে রিটার্ন সাবমিট করলাম না, আবার সময়ও নিলাম না, তাহলে আমার জন্য জরিমানার মধ্যে আমি পড়ে যাব। আমার বিভিন্ন ধরনের জরিমানা তখন আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তাহলে জরিমানাগুলোর বিষয়টা কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে, কোনো করদাতা আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা, এখানে আসতেছে একটা 124 ধারা অনুযায়ী জরিমানা, 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ এবং 73-এর এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ, ডিলে ইন্টারেস্ট আরোপযোগ্য হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সেক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে। অর্থাৎ আপনি যদি সময় চেয়েও নেন, তখনও আপনার জন্য অতিরিক্ত সরল সুদ, বিলম্ব সুদ আরোপিত হবে। সময় নিলেও আপনাকে কিছু জরিমানা সেখানেও গুনতে হবে। এই জন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার জন্য চেষ্টা করব। আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নটা জমা দিই, তাহলে আমার কোনো জরিমানা হবে না। আর আমার রিটার্ন অর্থাৎ আমার ট্যাক্সের উপর ভিত্তি করে দেশ এগিয়ে যাবে। আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে নির্ধারিত নিয়মে, নির্ধারিতভাবে, নির্ধারিত সময়ে আমাকে সরকারকে কর প্রদান করতে হবে। কর যত বেশি আমরা কর দিব, দেশ স্বনির্ভর হবে, নিজের পায়ে দাঁড়িয়ে দেশ চলতে পারবে, দেশের উন্নয়ন সাধিত হবে। আজকে আমরা দেশের যত উন্নয়ন দেখি, এই মধ্যে বিশেষ অবদান হচ্ছে এই করদাতাদের। করদাতাদের অবদান অনস্বীকার্য। এটা সরকার অস্বীকার করতে পারবেন না যে করদাতাদের এই অবদানটা। এই জন্য আমরাও সেই অবদানের মধ্যে অংশীদার হয়ে যাই। আমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে এই আমার রিটার্নটা সাবমিট করি, আমার রিটার্নের মধ্যে হিসাব কিতাব করতে গিয়ে আমার যদি কর আসে, আমি করটা পরিশোধ করব। এই ছিল আমার আজকের আলোচনা। আপনাদের যদি এরপরও কোনো কিছু জানার জন্য ইচ্ছা থাকে, আরও যদি কিছু জানতে চান, তাহলে কমেন্টে লিখে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করুন। আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা যখন নতুন নতুন ভিডিও দিব, ভিডিওগুলো পাবেন। আর বেশি বেশি করে শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এই বিষয়গুলো জানে না, তাদেরকে যদি জানিয়ে দেন এবং তাদেরকে যদি ট্যাগ করে দেন বা কপির লিঙ্কটা যদি পাঠিয়ে দেন, তাহলে তারাও উপকৃত হবে। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি।